প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাহ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের কিংবদন্তি তুল্য এক এক তারকাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা। পুরো মাস জুড়ে সাপ্তাহিক আয়োজন থাকে এক একজন তারকাকে ঘিরেই। সে লক্ষ্যে এই মাস জুড়ে আমাদের আয়োজন ছিল পল্লীকবি জসিমউদ্দিনকে নিয়ে। আজ পল্লীকবি জসিমউদ্দিনের গান শোনাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লায়লাকে। লায়লা, আপনাকে স্বাগত জানাচ্ছি। পল্লীকবি জসিমউদ্দিনের লেখা এবং গান নিয়ে কথা বলবার জন্য আমরা এমন একজনকে আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি, যিনি একাধারে লেখক, শিক্ষাবিদ, তাত্ত্বিক। তিনি আমেরিকান মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির লিবারাল আর্টসের প্রফেসর এবং সেই সাথে গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট এবং প্রফেসর। বর্তমানে কিছুদিনের জন্য বাংলাদেশের ইউল্যাবে অধ্যাপনা করবেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আসফার হোসেনকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং ভূমিকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার তো আমি বলবো যে অনেকগুলো রোল আপনি একসাথে প্লে করছেন এবং সেই সাথে বাংলাদেশে যখন ছিলেন আপনি জসিমউদ্দিন নিয়ে কাজ করেছেন আমরা জানি, এবং সেই লক্ষ্যেই আসলে আপনাকে আমন্ত্রণ জানানো যে যখন আপনি জসিমউদ্দিনের লেখা পড়েছেন এবং যখন কাজ করছিলেন জসিমউদ্দিন নিয়ে তখনের যে ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। তবে আপনার সাথে কথা বলবার আগে আমরা একটা গান দিয়ে শুরু করতে পারি কি? আচ্ছা, অবশ্যই অবশ্যই। লায়লা, আজকে কোন গানটা দিয়ে শুরু করতে চান? জলানার আমন্ত্রণ দিয়ে শুরু করছি। তোরা কে কে যাবিল জল আনতে, ও তোরা কে কে যাবিল জল আনতে, এই কলসি ভাষায় জলে কামতে কি কামতে কি কামতে, তোরা কে কে যাবিল জল আনতে, তোরা কে কে যাবিল জল আনতে। ভিজা কাষ্টে আগুন দিয়া, এই ভিজা কাষ্টে আগুন দিয়া মশলা রাধা রানতে কি কানতে, কদম তলায় বাজে বাঁশি, কদম তলায় বাজে বাঁশি, অবলার মন জানতে কি টানতে কি বানতে, তোরা কে কে যাবিল জল আনতে, তোরা কে কে যাবিল জল আনতে। চমৎকার লালা, ধন্যবাদ গানটার জন্য। আপনার কি মনে হলো গানটা শুনে? জসিমউদ্দিনকে নিয়ে তো কথা বলার মুশকিল আছে খুব অল্প সময়। তো আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটার উত্তর দিয়ে এই গান প্রসঙ্গে তখন প্রবেশ করা যাবে। জসিমউদ্দিন আধুনিক নন এবং পল্লী কবি হওয়ার কারণে তিনি আধুনিক নন, সুতরাং আধুনিকতার সাথে তার পল্লী কবি হওয়ার একটা বিরোধ তৈরি করার বিষয়েও সনাতন জসিমউদ্দিন সমালোচনায় আমরা লক্ষ্য করেছি। সেই জায়গায় আমার অবস্থানটা ভিন্ন এই অর্থে যে আমি মনে করি যে জসিমউদ্দিনকে যদি পরিচয় করিয়ে দিতে হয় তাহলে বলতে হবে যে বাংলা সাহিত্যের তিনি একজন মেজর কবি, অন্যতম প্রধান কবি। তিনি বাংলার মাটি কাদা জলে তার আধুনিকতাকে তিনি মিশিয়ে তাকে ইভলভ করেছেন। তিনি একজন অর্গ্যানিক কবি। তিনি সেই আধুনিকতাবাদী কবি বলে যাদেরকে আমরা ডেকে থাকি, যেমন ধরেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী,
সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণু দে, এই 5 জনকে বলা হয়। এবং জীবনানন্দ দাশ বাদে এই 4 জন, বাকি 4 জন তারা কিন্তু ভিনদেশি কাব্যতত্ত্ব এবং নন্দন তত্ত্বের মধ্যে থেকে কলকাতা শহরবাসী হয়ে লন্ডন এবং প্যারিসের এক ধরনের মানসিক নোঙর ফেলেছিলেন, ফেলে তারা আধুনিকতা তৈরি করতে চাচ্ছিলেন। কিন্তু জসীমউদ্দিন তাদের বিপরীতে নিজস্ব কণ্ঠস্বর, নিজস্ব উচ্চারণে নিজের গান, কবিতা ইত্যাদি দিয়ে এবং নিজের তিনি তো ফোকলোর সংগ্রহ করেছেন প্রচুর, যেটি এক বিশাল অবদান। তিনি 1931 সাল থেকে 1937 সাল পর্যন্ত দীনেশচন্দ্রের সঙ্গে যখন কাজ করছিলেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছিলেন, সেটা হচ্ছে বাংলার ফোকলোর তিনি সংগ্রহ করছিলেন। আমরা যাকে পূর্ববঙ্গ গীতিকা বলি, সেই পূর্ববঙ্গ গীতিকারও একজন অন্যতম সংগ্রাহক হচ্ছেন কবি জসীমউদ্দিন। তো এই অবদানের ভেতর দিয়ে, এবং তিনি যে বাংলার মাটি কাদা জলের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকেছেন, এই ঘনিষ্ঠতাই তার আধুনিকতার পরিচয় এবং চিহ্ন বহন করে। এবং এই আধুনিকতা অত্যন্ত স্পষ্টভাবে দাঁড়িয়ে যায় ভিনদেশি কাব্যতত্ত্ব এবং নন্দন তত্ত্ব প্রভাবিত 30ই আধুনিকতার বিপরীতে। এইখানে জসীমউদ্দিনের একটা বড় ধরনের তাৎপর্য আছে। এই তাৎপর্যের কথা বলতে গেলে জসীমউদ্দিনের রাজনীতি নিয়েও কথা বলতে হয়। এটা সচরাচর জসীমউদ্দিন সমালোচনায় রাজনীতি অনুপস্থিত, যেন ফোকলোরের কোনো রাজনীতি নেই, পল্লী কবি হওয়ার রাজনীতি নেই ইত্যাদি। তো সেখানে রাজনীতির কথা বলা দরকার, যে তিনি একজন উপনিবেশবাদ বিরোধী কবিও ছিলেন। আর গানের কথা এসেছে যখন, বলা দরকার আমরা তুচ্ছ জিনিসের ইতিহাস চাই। মানুষ, আমি বিভূতিভূষণকে উদ্ধৃত করছি, মানুষের প্রাণের কথা শুনতে চায়, মানুষের নিঃশ্বাসের ইতিহাস চাই। এই ধারায় আমি মনে করি যে জসীমউদ্দিনের গানকে আমরা প্লেস করতে পারি, যে গানের মধ্যে বাংলা কৃষকের, বাংলার কিষাণীর নিঃশ্বাসের উচ্চারণ এটা শোনা যায়, এবং যেটি একটা অবিসংবাদিত, যেটি নিঃসন্দেহে এর আগে ঠিক এইভাবে করা হয়নি। আচ্ছা, একই সঙ্গে তিনি বাংলার গানের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকেও নতুন করে তার গানে তুলে ধরেছেন। তিনি তার সারি গান আছে, জারি গান আছে, মুর্শিদি গান আছে, বাউলও গান আছে ইত্যাদি। আরেকটা কথা না বললেই হবে না, যে তিনি কবি ছিলেন, এবং কবি ছিলেন বলে তার গানে কবিতা আছে এবং কবিতায় গান আছে। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে তার গানের ভেতরে পুনরাবৃত্তি যেমন আছে, যেটা সঙ্গীতে বা লিরিকে থাকে, তার সাথে সাথে একটা কবিতার ফর্ম অনিবার্য হয়ে যেন গানের ভেতর থেকে বেরোতে চায়। এই যে গান কবিতার যে ডায়ালেকটিক, এটা তিনি তাঁর মতো করে উপস্থিত করেছেন, এবং সেক্ষেত্রে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। এবং আপনার সাথে আসলে কথা বলে আমার মনে হচ্ছে যে আমরা যেভাবে এতদিন ধরে জসীমউদ্দিনকে চিন্তা করতাম বা যেভাবে কথা বলেছিও, সেখানে একটি ভিন্নতা এসছে, এবং আমি দেখছি যে একটু ভিন্ন পরিচয় আমরা আজকে ডিসকাস করছি জসীমউদ্দিনের। আমরা আপনার সাথে আরও কথা বলবো, আরও গান শুনবো। একটা বিরতি নিচ্ছি এই মুহূর্তে। গাইছি নিশীথে যাইও ফুল বনে, তুমি নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। জালায় চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা, আমি কব কথা শিশিরের রহসনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে। যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের পথ ধরি গো, যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের পথ ধরি গো, তুমি নীরব জড় হলে যাইও রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে।
এই গানটার কথা, এই পার্টিকুলার গান আমি কিন্তু একটা গানের চুলচেরা বিশ্লেষণে পক্ষপাতী না, সুতরাং গান আমাদের জন্য একটা ছুতো। জসিমউদ্দিনের গান শুনতে এবং তার আগেও লালনের গান শুনতে শুনতে আমার মনে হয়েছে আমার একটা সঙ্গীত তত্ত্ব আমি একটা দাঁড় করিয়েছি। সেটা হচ্ছে এরকম যে যে দেহকে শুনতে জানে না এবং যে প্রকৃতিকে শুনতে জানে না সে আসলে গান শুনতে জানে না, এটা আমার একটা ধারণা। কারণ দেহে এবং প্রকৃতি কিন্তু পৃথিবীর তাবৎ ধ্বনি কিন্তু দেহেতে এবং প্রকৃতিতে আছে। একজন যে সঙ্গীতে কাজ করেন, যিনি গান রচনা করেন বা যিনি বাজান, তারা কিন্তু তাদের মূল কাজটাই তো হচ্ছে ধ্বনিকে সংগ্রহ করে ধ্বনিকে একটা অর্ডার দেওয়া, তাই তো? আরও অন্যান্য কাজ আছে। এই ধ্বনি আসে কোথা থেকে? প্রকৃতি এবং দেহ থেকে, এবং সেই দেহ আবারকে ভূমি থেকে বিচ্ছিন্ন করা যাবে না, জমি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার গানে এবং কবিতায়, জসিমউদ্দিনের গানে। আমি বলবো যে 4টা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও আমার একটা তত্ত্ব। সেটা হচ্ছে যে যারা উপনিবেশবাদ বিরোধী কাজে যুক্ত ছিলেন ঐতিহাসিকভাবে, এখনও আছেন, এই 4টা স্ট্রাগলের এলাকাকে তারা অস্বীকার করতে পারেন না। এই 4টা এলাকায় তারা ঘুরে ফিরে আসেন। এই 4টা এলাকা হচ্ছে, প্রথম হচ্ছে জমি, ভাষা অথবা ভূমি, ভাষা, তারপর দেহ এবং মেহনত, শ্রম। তো এই 4টা এলাকায় উপস্থিত হয়েছে বিভিন্ন অভিজ্ঞতায় এবং অনুষঙ্গে জসিমউদ্দিনের কাছে। সেই ঘনিষ্ঠতাই তাকে উপনিবেশবাদ বিরোধী একটা অবস্থানে নিয়ে যায়। এইভাবে আমরা জসিমউদ্দিনকে চিহ্নিত করতে পারব। কোয়াইট অ্যান অবজারভেশন এটা আসলে, মানে এবং ওই 4টা এলাকায় উপস্থিত হয়েছে। চিন্তা করি আমরা 4টা জিনিসই আসলে, 4টা কম্পোনেন্টই বারবার উঠে আসছে বিভিন্ন গানে, এবং বিভিন্ন গানের কথাতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা আর একটা গান শুনতে পারি কি? কি বলিব সোনার চান রে, কি বলিব আর, এই গানটি। আমি কি বলিব সোনার চান রে, কি বলিব রে, এই যে নৌকা ডুবুরে ডুবু, ওরে এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকায় মার রে দয়াল কি বলিব রে, আমি কি বলিব সোনার চান রে, কি বলিব রে। তুমি আমার মাথার বেনি দয়াল, তুমি গলারি হার, তুমি আমার মাথার বেনি দয়াল, তুমি গলারি হার। তিলেক মাত্র না দেখিলে, তিলেক মাত্র না দেখিলে দয়াল সকলিয়াম ধার রে, দয়াল কি বলিব রে, কি বলিব সোনার চান রে, কি বলিব রে, আমি কি বলিব সোনার চান রে, কি বলিব রে, কি বলিব সোনার চান রে, কি বলিব রে। কিভাবেই দেখতে পাচ্ছি প্রকৃতির কথা, দেহর কথা, এবং সেই আধ্যাত্মিক ব্যাপার কিছু আছে এই গানটার মধ্যে। তা তো বটেই, এবং এই আধ্যাত্মিক ব্যাপারটা কিন্তু আবার বস্তুগতা বিরহিত না। অর্থাৎ আপনি দেখবেন যে দেহ তো নিঃসন্দেহে অত্যন্ত একটা বস্তুক এলাকা, সাক্ষাৎ জাহিরি এলাকা,
এবং ভূমিও জাহেরি এলাকা, কিন্তু আধ্যাত্মিকতার প্রশ্ন যখন আসে বাতিনি, ওখানে এমন কিছু ঘটছে যেটি ঠিক আমি ভাষা দিয়ে সামনে আনতে পারবো না। হ্যাঁ, ভাষায় সেটা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, কারণ গানের ব্যঞ্জনা, গানেরও কতগুলো নৈশব্দের এলাকা থাকে, গান জাগিয়ে তোলে নৈশব্দ, এবং ওই নৈশব্দে আবার অভিজ্ঞতাও একভাবে সঞ্চারিত হয়। তো এগুলো নিয়েই তো জসীমউদ্দিনের গান। নয়োপনিবেশবাদের যুগে নজরুল, জসীমউদ্দিনকে নজরুলের মতোই, নজরুলের কথাও চলে এসেছি দেখেন, হ্যাঁ, জসীমউদ্দিনকে নতুনভাবে পাঠ করার একটা যথেষ্ট গুরুত্ব, রাজনৈতিক তাৎপর্য আছে বলে আমি মনে করি। আমি ওটাতে বিশ্বাসও করি যে বর্তমান সময়ের তাগিদে জসীমউদ্দিনকে নতুন করে আবারও আবিষ্কার করা দরকার, আমাদের বাংলার কৃষকের সংগ্রামের, তাদের গণতান্ত্রিক সংগ্রামের এবং মুক্তির সংগ্রামের স্বার্থে। চমৎকার বলেছেন। আসলে আমরা সময় একেবারেই শেষ, আসলে আরও কথা বলতাম আপনার সাথে এবং নিঃসন্দেহে আরও গান শুনতাম, তবে সময়ের সাপেক্ষে আমাদেরকে বলতে হচ্ছে যে লাস্ট গান শুনতে হবে, এবং তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার চমৎকার গান আমাদের সঙ্গে ভাগাভাগি করে দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন, আপনার নিজস্ব উপহারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ লায়লা, ধন্যবাদ ডক্টর আসফার। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে আজ। সেই সাথে বিদায় নেব আপনাদের কাছ থেকে গান শুনতে শুনতে। পরবর্তীতে আবারও হাজির হব জসীমউদ্দিনের আরও কিছু গান নিয়ে, আরও কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, আমায় তোরাইতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি। আম ধরে থোকারে থোকা, তেঁতুল ধরে বাঁকা, হায় রে তেঁতুল ধরে বাঁকা, আমার আসবে বলে শ্যাম কালা চা, নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি। শিওরে শাশুড়ি ঘুমায় জ্বলন্ত নাহিনী, হায় রে জ্বলন্ত নাহিনী, আমার বৈধানে নদী শুয়ে দুরন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, আমায় তোরাইতে
আমায় তো রাইতে কেনে ডাক দি